বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু কোনটি উপনদী? অপশনগুলোর মধ্যে কোনটা সিন্ধুর উপনদী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিপাশা। বিপাশা হচ্ছে সিন্ধু নদীর উপনদী। তো পাকিস্তানে প্রবেশের আগে এই সিন্ধু নদীটি 1180 কিলোমিটার দূরত্ব ভারতে অতিক্রম করেছে। সিন্ধু নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি হচ্ছে ঝিলাম, চেনাব, বিয়াস, শতদ্রু এবং জাস্কার। এর ডান তীরের প্রধান উপনদীগুলি হচ্ছে সায়ক, গিলগিট এবং কাবুল নদী। নেক্সট প্রশ্ন, ভোরঘাট পাস কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, ভোরঘাট পাস হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তো পশ্চিম ঘাটের কিছু গুরুত্বপূর্ণ পাস রয়েছে, এগুলির মধ্যে হচ্ছে ভোরঘাট, এটা হচ্ছে পুনে এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে। এরপরে থালঘাট, এটা নাসিক এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে। এরপরে রয়েছে পালঘাট, এটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু, অর্থাৎ কেরালার কোচি থেকে তামিলনাড়ু চেন্নাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে। এই তিনটা ঘাট, ভোরঘাট, পালঘাট আর থালঘাট, এই তিনটে ঘাট ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, তরাই কথার অর্থ কী? তো তরাই কথার অর্থ হচ্ছে আর্দ্র ভূমি। তো তরাই হচ্ছে উত্তর ভারতের কিছু অংশ এবং দক্ষিণ নেপালের একটি নিম্নভূমি অঞ্চল, যা হিমালয়ের বাইরের পাদদেশের দক্ষিণে শিবালিক পাহাড় এবং ইন্দো গাঙ্গেয় সমভূমির উত্তরে অবস্থিত। এই নিম্নভূমি বেল্টটি লম্বা তৃণভূমি এবং কাদামাটি সমৃদ্ধ জলাভূমি দ্বারা চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল হচ্ছে 22 জুলাই 1947 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1947 সালের 22 জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর 15 আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি। অপশন ডি। তো ধারা 75 অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। প্রধানমন্ত্রী সংসদের 2 কক্ষের যে কোনো সদস্য হতে পারেন। প্রধানমন্ত্রীর বেতন ভাতা সময়ে সময়ে সংসদ কর্তৃক নির্ধারিত হয়, অর্থাৎ সংসদের দ্বারা প্রধানমন্ত্রীর যে বেতন সেটা নির্ধারিত হয়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? বছরের কোন তারিখ থেকে? তো ভারতের আর্থিক বছর শুরু হয় প্রতি বছর 1 এপ্রিল থেকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতে এই এক বছরের সময়কাল 1 এপ্রিল থেকে শুরু হয় এবং 31 মার্চে শেষ হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? গিফট চেক, ডিমান্ড ড্রাফট, ক্রেডিট কার্ড নাকি বিয়ারার চেক? তো প্লাস্টিক মানি বলা হয় হচ্ছে ক্রেডিট কার্ডকে। তো ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। ক্রেডিট কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে সহজে ও দ্রুত সুবিধা করা। প্লাস্টিক মানির মাধ্যমে খরচ এখন ভারতে খুচরো পণ্যের জন্য অর্থ প্রদানে অধিক পছন্দের মাধ্যম হয়ে উঠেছে। ডেবিট কার্ড হচ্ছে প্লাস্টিক মানির আরেকটি রূপ। নেক্সট প্রশ্ন, কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেছিলেন? তো জনগণের পরিকল্পনা প্রকাশ করেছিলেন SN রায়। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জনতার পরিকল্পনা তৈরি করেছিলেন MN রায়। এখানে একটু ভুল রয়েছে, এটা MN রায় হবে, MN রায়। তো
তো পরিকল্পনাটি কৃষি এবং উৎপাদনকে অগ্রাধিকার দেয় এবং ভারতীয় শ্রম ফেডারেশনের পক্ষ থেকে এর খসড়া তৈরি করা হয়। 1950 সালে জয়প্রকাশ নারায়ণ নিয়ে এলেন সর্বোদয় পরিকল্পনা এবং 1955 সালে আসে নেহেরু মহলানবিশ মডেল। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি প্রত্যক্ষ কর নয়, অর্থাৎ পরোক্ষ কর কোনটি? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রমোদ কর। এটা হচ্ছে প্রত্যক্ষ কর নয়। তো প্রত্যক্ষ কর হচ্ছে দেশের নাগরিকের আয় ও সম্পদের উপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এর বিপরীতে রয়েছে পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর, যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানি ও রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উপর আরোপ করা হয়। প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আয় কর এবং আরেকটা হচ্ছে সম্পদ কর। নেক্সট প্রশ্ন, বেদারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো বেদারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1759 সালে। তো বেদারের যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ বাহিনী এবং ওলন্দাজ বাহিনীর মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে ওলন্দাজরা ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে এই সংস্থা গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, মীমাংসা দর্শনের স্রষ্টা কে? তো মীমাংসা দর্শনের স্রষ্টা হচ্ছে জৈমিনী। অপশন বি। মীমাংসা দর্শন ভারতীয় দার্শনিক ব্যবস্থাগুলির মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 400 অব্দে জৈমিনী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তিনি। মীমাংসা সূত্র রচনা করেন। কুমারিলা ভট্ট এবং প্রভাকর মিশ্র দুই শিক্ষাবিদ মীমাংসা দর্শনের উপর গ্রন্থ রচনা করেছেন। পরের প্রশ্ন, বাউল নৃত্য কোন রাজ্যে প্রচলিত? এটা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে যে বার্ষিক মেলা হয় সেটার নাম হচ্ছে পুষ্কর মেলা। অপশন এ। তো পুষ্কর মেলা, যাকে পুষ্কর উট মেলা বা স্থানীয়ভাবে কার্তিক মেলা বা পুষ্কর কা মেলা নামেও ডাকা হয়, আজমের জেলার আজমের শহরের কাছে পুষ্কর শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক বহুদিনের পশু সম্পদ মেলা এবং সাংস্কৃতিক উৎসব। পরের প্রশ্ন, ওটার নেইস লাইন যে যে দেশের মধ্যে অবস্থিত সেটা কোনটা? তো ওটার নেইস লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্মানি এবং পোল্যান্ডের যে সীমানা রয়েছে তার নাম হচ্ছে ওটার নেইস লাইন। পরের প্রশ্ন, মানামা কোন দেশের রাজধানী? এটা অনেকবার পরীক্ষায় আসে। তো মানামা হচ্ছে, মনে রাখবে, বাহরাইনের রাজধানী। নেক্সট প্রশ্ন, ধাপ চাষ করা হয় কোন অঞ্চলে? শুষ্ক অঞ্চল, পর্বতের ঢাল, উঁচু অঞ্চল নাকি উঁচু পর্বতের চূড়ায়? তো ধাপ চাষ করা হয় হচ্ছে পর্বতের ঢালে। অপশন বি। তো এই কৃষি পদ্ধতি পাহাড়ের ঢালে চর্চা করা হয় যেখানে ফসল ফলানোর জন্য পর্যাপ্ত সমতল ভূখণ্ড নেই। এগুলি ঢাল বরাবর পৃষ্ঠের প্রবাহ কমায় এবং মাটির ক্ষয় রোধে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সাদা কয়লা বলা হয় কাকে? জলবিদ্যুৎকে, তাপবিদ্যুৎ, বায়ু শক্তি নাকি এলপিজিকে? তো সাদা কয়লা বলা হয় হচ্ছে জলবিদ্যুৎকে। অপশন এ। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? তো বিশ্বের বৃহত্তম অভ্রখনি হচ্ছে ঝাড়খণ্ডের কোডারমাতে অবস্থিত। তো অভ্র মূলত অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য দ্বারা উৎপাদিত হয় এবং ঝাড়খণ্ডে কোডারমা অভ্র উৎপাদনে শীর্ষস্থানীয়। এটি ঝাড়খণ্ডের হাজারিবাগ বলয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কোন দেশের? তো আমেরিকা হচ্ছে পৃথিবীর প্রথম সবথেকে বৃহত্তম অর্থনীতি এবং দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে চীন। তো চীন বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত। এটি আমেরিকার পরে সবথেকে ধনী দেশ। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল?
তো অপশনগুলির মধ্যে প্রথম, দ্বিতীয়, পঞ্চম এগুলো কোনোটিই হবে না, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল মনে রাখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তো সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং 1961 থেকে 66 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি চলেছিল। নেক্সট প্রশ্ন, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়ে থাকে? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল হচ্ছে 1951 থেকে 52 সালের মধ্যে। তো 1951 সালের 25শে অক্টোবর থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের মধ্যে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর প্রথমবার এটা হয়েছিল। পরের প্রশ্ন, শিক্ষা কোন তালিকাভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য, যৌথ নাকি কোনোটি নয়? তো শিক্ষা হচ্ছে মনে রাখবে এটা যৌথ তালিকার মধ্যে রয়েছে। তো ভারতীয় সংবিধানের আইনসভা বিভাগটি 3টি তালিকায় বিভক্ত, যার মধ্যে রয়েছে ইউনিয়ন, রাজ্য এবং সমবর্তী তালিকা। সমবর্তী অর্থাৎ যৌথ তালিকা। শুরুতে ভারতীয় সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রীয় বিষয় হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল, কিন্তু 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এটিকে সমবর্তী তালিকা অর্থাৎ যৌথ তালিকায় স্থানান্তর করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন করার যে নিয়মাবলী এটা কোন ধারায় বর্ণিত হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন করার নিয়মাবলী বর্ণিত রয়েছে। তো পরিবর্তিত পরিস্থিতি এবং প্রয়োজনের সাথে সামঞ্জস্য রক্ষা করতে সংবিধান সংশোধন করা যেতে পারে। সংবিধানের অংশ 20 ধারা নম্বর 368-তে সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা ও তার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধারা নাম্বারটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষা অনেকবার আসে। 368 নম্বর ধারায় যে সংবিধান সংশোধন করা যাবে এটার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হয়? তো মনে রাখবে এর সাথে সাথে লোকসভার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর আর রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর, অপশন এ। তো রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসর নেন। রাজ্যসভা চিরস্থায়ী এবং অধিকতর স্থায়ী কক্ষ। নির্দিষ্ট সময় অন্তর লোকসভার বিলুপ্তি ও পুনর্নির্বাচন ঘটে, কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া প্রায় অসম্ভব এবং অসাংবিধানিক। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? মুম্বাই, পুনে, হাওড়া নাকি কোনোটি নয়? তো ভারতের গ্লাসগো বলা হয় হচ্ছে হাওড়া শহরকে, অপশন সি। তো হাওড়া শহরকে বলা হয় ভারতের শেফিল্ড, আর এই শহর ভারতের গ্লাসগো নামেও পরিচিত। হাওড়া হচ্ছে কলকাতার পরে দ্বিতীয় বৃহত্তম শহর এবং দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা। পরের প্রশ্ন, সোমপেন উপজাতি ভারতের কোথায় দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সোমপেন উপজাতি দেখা যায় হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি। তো সোমপেন হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপের অভ্যন্তরের আদিবাসী মানুষ। ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। পরের প্রশ্ন, তুলুক বংশের শেষ রাজা কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তুলুক বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে সদাশিব রায়, অপশন সি। তুলুক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ, আর এই তুলুক রাজবংশ 1491 থেকে 1570 সাল পর্যন্ত শাসন করেছিল। পরের প্রশ্ন, মহেশ্বর কোন নরপতির উপাধি ছিল? কনিষ্ক, হবিষ্ক, দ্বিতীয় কথফিসেস নাকি নহপান? তো মহেশ্বর হচ্ছে দ্বিতীয় কথফিসেসের উপাধি ছিল। নেক্সট প্রশ্ন, কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। তো কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলি প্রথম 3টি 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যেখানে দিল্লি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1922 সালে। পরের প্রশ্ন, সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? জয়সালমের, বিকানির, যোধপুর নাকি পোখরান? তো সোনার কেল্লার সাথে যে শহরটি যুক্ত সেটা হচ্ছে জয়সালমের, রাজস্থানের জয়সালমের।
তো জয়সালমেরের দুর্গ সোনার কুইলা বা সোনার দুর্গ নামেও পরিচিত। ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমের শহরে অবস্থিত একটি দুর্দান্ত দুর্গ। পরের প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশি বাজাতেন, তিনি হচ্ছে বাঁশির সাথে যুক্ত। তো পান্নালাল ঘোষ একজন জনপ্রিয় বাঁশিবাদক এবং সুরকার ছিলেন, যিনি 1960 সালে মারা যান। তিনি ভারতীয় শাস্ত্রীয় বাঁশির পথিকৃৎ হিসাবেও পরিচিত ছিলেন। পান্নালাল ঘোষের আসল নাম ছিল হচ্ছে অমলজ্যোতি ঘোষ। পরের প্রশ্ন, গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গ্রন্থকীট ছদ্মনাম হচ্ছে তারাপদ রায়ের, অপশন বি। নেক্সট প্রশ্ন, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী বর্ণিত রয়েছে কোন বেদের মধ্যে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, যজুর্বেদে হচ্ছে ত্যাগ ও ধার্মিক কার্যাবলীর কথা বর্ণিত আছে। পরের প্রশ্ন, আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো? ওয়াজির, ভকিল, সুমালিক নাকি মীর বক্সি? তো আকবরের আমলে প্রধানমন্ত্রীকে বলা হতো ওয়াজির, অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি? মহানদী, ব্রহ্মপুত্র, ইরাবতী নাকি চেনাব? তো অপশনগুলির মধ্যে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি ভারতে হয়নি। তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে এবং তা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? এটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নাগার্জুন সাগর প্রকল্পটি হচ্ছে কৃষ্ণা নদীতে অবস্থিত। তো নাগার্জুন সাগর বাঁধ তৈরি হয়েছে কৃষ্ণা নদীর উপরে। এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা এবং তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত বছরের? 5 বছর, 6 বছর, 2 বছর নাকি নির্দিষ্ট কোনো সময়সীমা নেই? এটা তো আমাদের কিছুক্ষণ আগেই পড়ানো হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্যসভার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসর নেন। রাজ্যসভার চিরস্থায়ী এবং অধিকতর স্থায়ী কক্ষ নির্দিষ্ট সময় অন্তর লোকসভার বিলুপ্তি এবং পুনর্নির্বাচন করতে পারে, কিন্তু রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পারিবারিক হিংসা প্রতিরোধ আইন কত সালে পাশ হয়েছিল? তো পারিবারিক হিংসা প্রতিরোধ আইন এটা পাশ হয়েছিল 2005 সালে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পারিবারিক সহিংসা থেকে নারীদের সুরক্ষা আইন 2005-এ ভারতের সংসদের একটি আইন, যা নারীদের পারিবারিক সহিংসতা থেকে রক্ষা করার জন্য প্রণীত হয়েছে। 26শে অক্টোবর 2006 সালে এটি ভারত সরকার ও মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা কার্যকর করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBBSc ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।